হ্যালো! আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। চলে এলাম, আশা করি সবাই খুব ভালো আছি। আম চলে এলাম বন্ধুদের অজানা গল্প নিয়ে আড্ডা দিতে, আমার লাইভ অনলাইন আড্ডা, গল্পের গ্যাঞ্জামে নিয়ে। আম যেহেতু এটা আমার ১ম লাইভ শো, আম আশা করি সবাই যদি কোনো টেকনিক্যাল ফল্ট অথবা কোনো ঝামেলা-টামেলা হয়, আশা করি সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আহ তো শুরু করা যাক আমাদের আমাদের অনুষ্ঠান। আমার এই ১ম পর্বে আজকে আমার সাথে বন্ধু হিসেবে আছে টরন্টো, কানাডা থেকে আমার খুব কাছের এক বন্ধু ডক্টর গুলশান আরা জাকারিয়া, যে অনেকের কাছে তানিয়া নামে পরিচিত। নাম দিয়ে পরিচয় আমি দিয়ে দিলাম। বাকি আমি পরিচয়ের জন্য আমি বেসিক্যালি চলে যাচ্ছি তানিয়ার কাছে। আম তানিয়া, লাইনে আছো? হ্যাঁ, কি অবস্থা? কেমন আ আছো? তোমাকে দেখা যাচ্ছে না। একটু, একটু আ মনে হয় সমস্যা হচ্ছে। আ তোমার, তোমার ক্যামেরার কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই। আ ওকে, এখন তোমাকে দেখা যাচ্ছে। সো, কি ইয়েস। অবস্থা? এই তো আমি ভালো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আম যাই হোক, তোমার যেহেতু নাম দিয়ে পরিচয়টা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আ বাকি তোমার বাকি পরিচয় তুমি সবার জন্য তোমার নিজেকে পরিচিত করো। দেখা যাক। আম আমি গুলশান আরা জাকারিয়া। টরন্টোতে থাকি। বেসিক্যালি ইটোপিকোতে। আম আমার আমি ম্যাট্রিক অ্যান্ড ইন্টার ফ্রম ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। আর আমার মেডিকেল লাইফ হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ। আমি জব করেছি বিভিন্ন জায়গায় বাংলাদেশে। লাস্টলি যে জবে ছিলাম সেটা হচ্ছে স্কয়ার হসপিটাল, ডিপার্টমেন্ট অফ হুম। অপথলমোলজি। আ আমি তারপর এখানে মুভ করি 2014। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি এখানে ভালো আছি। শুনে খুব ভাল লাগলো। আম সবাই জানলাম তানিয়া ও আমাদেরই 98 এবং 00 ব্যাচ এবং ভিকারুননিসা। আমি গভর্নমেন্ট লেভেল স্কুলের রাইভাল অলওয়েজ। যাই হোক, তানিয়া, তুমি আপনি আপনার পরিবার, বাবা-মা, ছেলে-মেয়ে নিয়ে কিছু বলতে যদি চান, আমাদের সাথে শেয়ার করতে পারেন। অফ কোর্স বেসিক্যালি হচ্ছে আমার আব্বু হচ্ছে মোহাম্মদ জাকারিয়া। আ আব্বু ছিলেন একজন সুপারিনটেনডেন্ট আ বাংলাদেশের কাস্টমস অ্যান্ড আম্মু হাউসওয়াইফ। সারা জীবন আমাদেরকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। আমরা ২ ভাই ১ বোন। আমি বড়। আমার ইমিডিয়েট ছোট ভাইটা ঢাকায় থাকে, ব্যাংকে চাকরি করে এবং সবচেয়ে ছোট ভাই মন্ট্রিয়ালে থাকে, পড়াশোনা শেষ করে জব করছে। আমি এখানে আমার হাসব্যান্ড নিয়ে থাকি, আমার শাশুড়ি নিয়ে থাকি। আমার শাশুড়ি আমার সাথে থাকেন। আর আমার মাশাআল্লাহ ২ জন মেয়ে আছে। অ্যান্ড দ্যাটস ইট। মাই স্মল ফ্যামিলি। ভেরি নাইস, ভেরি নাইস। তো যাই হোক বন্ধুরা, আম আমরা এখন অ্যাকচুয়ালি আমাদের মূল পর্ব যেটা, আমাদের জীবনের গল্প, স্কুল জীবনের গল্প, কলেজ জীবনের গল্প, আ অনেক মেমোরি আছে আমাদের বেসিক্যালি। আম ১০ বছর স্কুল, এরপরে ২ বছর কলেজ, এরপরে আম ৫ থেকে ৭ বছর, ৮ বছর ইউনিভার্সিটি। সো আমাদের এই টোটাল লাইফটা এবং এরপরে কর্মজীবন। আম এই সম্পূর্ণ এখন পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ লাইফে আম অবশ্যই অনেক মজার গল্প আছে, যেগুলো হয়তো আমরা সবসময় সবার সাথে শেয়ার করতে পারি না। আমার এই আড্ডাটা বেসিক্যালি আ উদ্দেশ্য হচ্ছে সেটাই। যে আমরা এই অজানা গল্পগুলো জানবো, মজার স্মৃতিগুলো আমরা রোমন্থন করব। আ হয়তো অনেক কিছু বের হয়ে আসবে মজার। যাই হোক, আমরা তানিয়া স্কুল থেকে শুরু করি। ভিকারুননিসা স্কুল, রাইট? সো হুম। স্কুল জীবনে কিছু যদি প্রথমত আসি যে এই মানে আই মিন এই ভিকারুননিসা স্কুলে ভর্তি হওয়ার পিছনে কোনো কারণ ছিল কিনা? কারণ ঢাকা শহরে তো আরো অনেক স্কুল আছে। ওয়াই ভিকারুননিসা? কোনো স্পেসিফিক রিজন, এনিথিং? আম আমার আব্বু-আম্মুর খুব পছন্দ ছিল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। তখনকার সময় একটা স্কুল, কলেজ একসাথে স্কুলের গণ্ডি পার করে কলেজ যাওয়া এবং তার থেকে একটা ভালো রেজাল্ট করে বের হওয়া, তখন ভিকারুননিসা
স্টিল নাও বিকজ এখনো ওই অবস্থানেই আছে। সো সেই থেকে আমার আব্বু-আম্মুর পছন্দ থেকে আসলে আমার বিকর্ণসায় পড়া। আম অ্যাকচুয়ালি দ্যাটস দ্য মেইন রিজন। আর বিকর্ণসা আসলেই খুবই ভালো একটা স্কুল আমি বলব। কেন? শুধু পড়াশোনা না, পড়াশোনা ছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি মানে এমন কোনো জিনিস নাই আসলে যেটা বিকর্ণসায় আসলে করা হয় না। বিতর্ক, খেলাধুলা থেকে শুরু করে নাচ, গান, অভিনয় সবকিছুই আসলে বিকর্ণসা আসলে এজন্যই বিকর্ণসাকে সবসময় আমরা খুবই পছন্দ করতাম। তো আমরা জানি ভিকারুননিসা স্কুলের এখন অনেকগুলো শাখা-প্রশাখা আছে। তো আপনারা যখন ভিকারুননিসা স্কুলে ছিলেন, আপনি নিশ্চয়ই ক্লাস 1 থেকেই ভিকারুননিসা, রাইট? ইয়েস, আমি ক্লাস আচ্ছা। 1 থেকে তো বিকর্ণসা। তখনও কি আসলে ভিকারুননিসা কি একটাই স্কুল ছিল এই বেইলি রোডে? নাকি আরো তখনও শাখা-প্রশাখা ছিল? তখন একটাই স্কুল ছিল, একটাই শাখা ছিল যেটা হচ্ছে বেলিরড শাখা। আচ্ছা। তো স্কুল জীবনে কি করা হতো? I mean আ পড়াশোনা ছাড়াও এই যে আপনি যেহেতু বললেন যে বিকমনিস স্কুলে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস আদার্স অনেক কিছুই করা হতো। সো মানে স্কুল মানে পড়াশোনা তো হবেই, স্বাভাবিক। বেতের বাড়ি খাইতে হবে, অনেক কিছু পড়াশোনার পাশাপাশি। সো এগুলো ছাড়াও মানে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস বলতে কি কোনো কিছু করা হতো কিনা? আমার আসলে খুব শখ ছিল আমি সবাইকে যখন দেখতাম সবাই গান করত। আমার খুব শখ ছিল যে আমি গান করব। কিন্তু আমার আব্বু কখনো আমাকে গান করতে দেয় নাই। হুম, আম সেজন্য হচ্ছে গিয়ে আমি সবসময় যখন গানের যেকোনো ধরো অ্যানুয়াল একটা আ ধরেন অ্যানুয়াল একটা ফাংশন হচ্ছে, সেখানে গানের মেয়ে নেওয়া হচ্ছে। আমি সবসময় বলতাম যে আমি কচিকাঁচের মেলায় আমি আম এনরোলড। সো সেই হিসাবে সবাই আরকি আমাকে জায়গা দিত যে আচ্ছা ঠিক আছে। আম কা মানে যেহেতু কোরাস হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। সো এভাবেই হচ্ছে গিয়ে আমার বিভিন্ন গানের ইয়েতে ঢোকা। আমি ক্লাস 1, 2, 3 আমি সবসময় গান খুব পছন্দ করতাম। আমার গান খুব ভালোই লাগতো। তো এরপরে যখন এখানে আমি একটু করি যে গান গান গাওয়ার জন্য আপনি বললেন যে আপনি বলতেন যে আপনি কচিকাঁচে এনরোলড। তো আ এটা কি আসলেই আপনি কি কচিকাঁচে এনরোল ছিলেন? নাকি শুধুমাত্র না, না। গানগুলো গাওয়ার জন্যই ওটা যাতে করে খুবই চান্স পাওয়া যায় আমি সেটা? জানি না তখন এভাবে কিভাবে আমার মাথায় আসলো যে আমি যদি ওদেরকে বলি যে আমি কচিকাঁচার মেলায় আম ওখানে আমি অংশগ্রহণ করি, তাহলে ওরা আমাকে নিবে। এই জিনিসটা আমি একজনকে দেখেছি যে সে করেছে। কিন্তু আমি যেহেতু কোথাও আম গান শিখতাম না, আমার আব্বু অ্যালাও করেনি। সেহেতু আমার মাথায় ওটা রয়ে গেছে যে ও যেহেতু বলেছে কচিকাঁচার ওখানে গান গায়। সো ওরা ওকে নিয়ে নিয়েছে, ম্যাডামরা ওকে নিয়ে নিয়েছে আপারা। আমরা আবার ম্যাডামকে আপা বলতাম। হুম, ম্যাডামরা হুম, ওকে হুম। নিয়ে নিয়েছে আপাদের আপারা। সো আমিও বলেছি যে আমি কচিকাঁচার মেলায় আমি গান গাই। এটা শাহজাহানপুর শাখা। ওখানে একটা শাখা আছে আমি জানি। আমাদের বাসার কাছে। সো কেউ এটা নিয়ে কোনো কোয়েরি করে নাই কখনো স্টিল নাও। সো আমি ওভাবে বিকরণে স্যার সব অনুষ্ঠানে গান গেয়ে এসছি। আম ইয়া এখনো মনে আছে আমার এই জিনিসটা। ভেরি নাইস। তার মানে আমরা বুঝলাম যে আসলে আ আপনি গান-টান আসলে খুব ভালোই গাইতেন। যে কারণে আসলে কারো মনে কখনো সন্দেহ আসে নাই বা ব্যাকগ্রাউন্ড চেক করার কোনো আ সুযোগ কেউ পায়নি যে আসলেই আপনি কচিকাঁচায় আ এনরোল ছিলেন কি ছিলেন না। যাই হোক তো যেহেতু স্কুল নিয়ে আমরা কথা বলছি, কিছু বোরিং ব্যাপার চলে আসে আসলে আড্ডার সময় যে আসলে স্কুল জীবনে আম মানে কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে ভাল লাগতো? যেহেতু আপনি বললেন যে আপনি প্রফেশনালি একজন ডক্টর। তো তার মানে কি আপনার বায়োলজি বা এই ধরনের সাবজেক্টে পড়াশোনার বিষয়ে একটু আগ্রহ ছিল বেশি? নাকি আসলে হয় কি আমরা একটা জিনিস পছন্দ করি, বাবা-মা আরেকটা জিনিস পছন্দ করে। হুম, হুম। এই ২ জনের ২ জনের আন্ডারস্ট্যান্ডিং এ অনেক সময় গ্যাঞ্জাম হয় বাবা-মা ছেলেদের সাথে, ছেলেমেয়েদের সাথে। আমার বেলায় যেটা ছিল আমি সবসময় ডাক্তারি পেশাটাকে পছন্দ করতাম। তখনকার সময় পর্যন্ত আমি পছন্দ করতাম। এখনো করি আসলে। আ এটা আসলে মানুষের জাজমেন্ট যখন করে, they have their own reasons মানে যে হয়তো খুব কঠিন সময়ের ভিতর দিয়ে গেছে, কোন ডাক্তারের হেল্প পায় নাই। সে সবসময় বলবে ডাক্তাররা খারাপ। বাংলাদেশের ডাক্তাররা খারাপ। বাংলাদেশের ডাক্তাররা রোগী মেরে ফেলে। কিন্তু আমি যত যার সাথে কাজ করেছি, আমি সৎ মানুষদের সাথে কাজ করতে চেয়েছি এবং এমনও হয়েছে যে আমি অসৎ কিছু ম্যাডামদের সাথে কাজ করেছি এবং যখন আমি বের করেছি যে আচ্ছা they are not honest আমি কিন্তু জব থেকে বের হয়ে এসেছি। আমি এটাও জানি না যে আমি কালকে কোথায় জব করব। বাট যখন আমি honestly মনে হয়েছে যে না ওরা ভালো না, হ্যাঁ? তখন আমি জব থেকে বের হয়ে এসেছি। সো সাবজেক্ট ওয়াইজ
ডাক্তারি পেশাটা আমার সবসময় ভালো লাগতো এবং একটা সময় দেখেছি যে আমার নানা ভাই ডাক্তারদের খুব পছন্দ করত। আমার বাবা-মা পছন্দ করত। সো আমার বাবা-মায়ের সাথে আমার আম চিন্তাভাবনাটা মিলে গিয়েছিল সেই সময়। এজন্য আসলে ডাক্তারিটা আমার পড়া। নাইস। তার মানে আপনার শুরু থেকেই পারিবারিক ইনফ্লুয়েন্স হোক, আম আশেপাশের ইনফ্লুয়েন্স হোক, মানে শুরু থেকেই আপনার এই ডাক্তারি শুরু থেকে এই পেশাতেই পেশাটা আমার পেশাতে খুব পছন্দ। আসার খুব ইচ্ছা ছিল। ভেরি হুম, নাইস, ভেরি হুম। নাইস। আম আড্ডা যেহেতু এবং আ না বলা অজানা অনেক কিছুই আমরা যেহেতু জানবো আমাদের এই আড্ডায়, স্কুল জীবনের কোনো মজার অভিজ্ঞতা বন্ধুদেরকে নিয়ে বা শিক্ষক-শিক্ষিকাদেরকে নিয়ে এনিথিং আদার্স, এনিথিং রিলেটেড মজার কিছু গল্প যদি কোর্স, আমাদের সাথে ইয়া, শেয়ার ওহ করেন। মাই গড! এখন যদি আমার পুরনো বন্ধু-বান্ধব যারা আমার সাথে বিকানেসা স্কুল কলেজে পড়েছে, তারা যদি এই লাইভ স্ট্রিমিংটা দেখে, তারা এমনি হাসবে। কারণ আমরা আসলেই অনেক দুষ্টু ছিলাম। আর দুষ্টু থেকে হচ্ছে ইম্পোর্টেন্ট হচ্ছে আমরা অনেক টার্গেটেড ছিলাম। হ্যাঁ, আপাদের কাছে। আমি তো অনেক টার্গেটেড। প্রচুর শাস্তি খেয়েছি। আ মানে প্রচুর টার্গেটেড বলতে কি, মানে এত বেশি দুষ্টুমি করা হইছে স্কুল থাকতে যে আমি সবসময় জানি না। অ্যাকচুয়ালি আমি যে খুব বেশি দুষ্টামি করেছি বাউন্ডারির বাইরে গিয়ে, আমি কিন্তু সেরকম মেয়ে না। আমি কখনোই বাউন্ডারির বাইরে যাওয়ার যে মানে চিন্তাটা, এটা আমার কখনো মাথায় আসে নাই। কিন্তু আমি দেখেছি আমার স্কুল কলেজের যারা অনেক মেয়েরা আছে, অনেক ক্লাসমেটরা আছে, যারা স্কুলের বাইরে অনেক সময় যেত, ওরা অনেক ফান করত, হ্যাঁ? কিন্তু আমি কিন্তু স্কুলের ভিতরে সবসময় থাকতাম। I was a very good girl. কিন্তু কেন জানি আমার সব কাজকর্মগুলা একসময় লেজুগোবরে হয়ে যেত। যেমন আমি একবার, এটা খুবই সত্যি কথা। আমি ধারণা যে আমার সব ফ্রেন্ডদের এটা মনে থাকবে। একটা সময় আমি চিন্তা করলাম আমাদের একজন টিচার, আম মানে আমরা যেহেতু ধরেন ক্লাস 9 থেকে 10 এ উঠবো। সো আমরা 9 এর আজকে লাস্ট ক্লাস। সো আমি ভাবলাম যে আমি আমার স্যারকে আমি একটু করব, মানে ভালো মতো আমাদের স্যারকে আমরা বাই বলবো আরকি ফর ক্লাস 9। সো আমি করলাম কি, ফ্যানের উপরে নিজেই অনেক কষ্ট করে উঠে ফুল-টুল দিলাম। তো স্যার ক্লাসে ঢুকলেন, স্যার ফ্যান ছাড়ছে না। এরপর আমি নিজেই বললাম, "অনেক গরম লাগতেছে স্যার, ফ্যান ছাড়ি।" স্যার বলল, "ছাড়ো।" তো আমি ছাড়লাম। তারপরে ফুলগুলো পড়লো। স্যার খুশি না হয়ে স্যার রেগে গেল। রেগে গিয়ে সারা ক্লাস আমাকে নীল ডাউন করা রাখলো। তখন থেকে সবাই বেশি করে আমাকে চিনে। কারণ হচ্ছে আমি খুব দুষ্টু। মেয়েরা আমার কথা শোনে এবং এটার ফলাফল খুবই খারাপ। অথচ এই কয়েক বছর আগেও আমি দেখলাম যে স্যারকে উপর থেকে ফুল দেওয়া হচ্ছে বিভিন্ন স্যারকে। তাদের তো কোনো অসুবিধা নেই। মানে আমার মনে হয় যে it depends on the eras, like আমাদের সময়ে এটা মনে হইতো যে আল্লাহ এ তো অনেক বড় গুনাহ করে ফেলছে। বেসিক্যালি আসলে এটা না। আমরা কখনোই স্যারদেরকে বা আপাদেরকে অসম্মান করতে পারি নাই। আমি জানি না এখনকার ছেলেপেলে বা মেয়েরা কি করে। কিন্তু আম যদি ওদের রিসেন্ট হিস্ট্রি দেখা যায়, আমি কম্পারিজন এ বলব যে আমরা অনেক ভালো ছিলাম। অনেক ভালো ছিলাম। আমরা দুষ্টামি করতাম। কিন্তু কখনো স্যার ম্যাডামদের সাথে আমার মনে হয় না আমরা বেয়াদবি করেছি। সো এই ছোটখাটো এই দুষ্টুমিগুলা, হ্যাঁ, আমি করতাম। কিন্তু আমি জানি না কেন স্যার ম্যাডামরা তখন পছন্দ করে নাই। কিন্তু পরবর্তী সময়ে দেখেছি যে সবাই তাই করছে, কিন্তু সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে স্যার ম্যাডামরা। I didn't get the reason why. না, এটা খুবই সত্য। বাট আপনি কিছুটা বোঝা যাচ্ছে যে আপনি কিছুটা আনফরচুনেট ছিলেন। দুষ্টুমি মানে ভালো কিছু করতে গিয়েও আ দুষ্টুমি হিসেবে আ শিক্ষক-শিক্ষিকাদের একটু এক্সাক্টলি। হু, হু। বকাঝকা খেয়েছেন। যাই হোক, না, আশা করি এখনকার যুগের ছেলেমেয়েরাও আমাদের মতোই আমরা আমরা যেভাবে আমরা, হ্যাঁ, আমাদের সময়েও আম শিক্ষক শিক শিক্ষক-শিক্ষিকা যারা ছিলেন, আমরা যেমন তাদেরকে শ্রদ্ধা করতাম, ভয় পেতাম। মাঝে মাঝে অনেক, অবশ্যই তাদের শিক্ষকদের কিছু কর্মকাণ্ডে আমাদের রাগও হইতো। বাট এখন আসলে জীবনের এই পর্যায়ে এসে আমরা বুঝি যে না, যতই রাগ করি না কেন, যত যাই করি না কেন, তারা একটা গাইডেন্স দিয়েছে আমাদের। আসলে তাদের ওই হু, হু। শাসনটা একটা পর্যায় পর্যন্ত তাদের এই শাসনটা আমাদের জন্য দরকার ছিল। এবং ডেফিনিটলি। এবং আমাদের বাবা-মারাও এরকমই ছিল যে, যেমন আমার মনে আছে যে আমি যখন ১ম স্কুলে যাই, আমার বাবা আমার ক্লাস টিচারকে বলেছিলেন যে, "ছেলেকে দিয়ে গেলাম। হু, শুধু হু। মাংস, মানে হাড্ডিগুলো আমারে দিলেই হবে। মাংস আপনার। পিটান, যা কিছু করার ইচ্ছা।"
I was so scared যে কি ব্যাপার? মানে একটা ক্লাস 1 এর একটা বাচ্চা বয়স কত আর হবে? ৭-৮ বছর বয়স আব্বা এভাবে দিয়ে যাচ্ছে। যাই হোক, যেহেতু আপনার স্কুল ভিকারুননিসা, I'm pretty sure যে আপনার কলেজও ভিকারুননিসা, রাইট? হ্যাঁ, আমার কলেজ অফ স্বাভাবিক ইকোনমিক্স। স্বাভাবিক যে সবাই যারা ভিকারুননিসা স্কুলে থাকে তাদের কলেজও ভিকারুননিসাই হয়। তো কলেজেও কি এরকম কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে যে শিক্ষকদের জন্য ভালো কিছু করতে গেছেন, খারাপ কিছু হয়ে গেছে, না, শিক্ষকের না। কাছে বকাঝকা কারণ বা হচ্ছে ১০ কলেজ লাইফে? বছর স্কুল লাইফে যখন থাকলাম আমি, ১০ বছর স্কুল লাইফ কাটানোর পরে I got the idea যে এই যে ২ বছর আমি কলেজে আছি, এই ২ বছর আমার দুষ্টামি করা যাবে না। মানে ওইভাবে দুষ্টামি করা যাবে না। কারণ আমার মনে হয় যে অনেক কিছু হয়তো আমি ভাবি এটা ট্রু অ্যান্ড দ্যাটস ট্রু। কিন্তু আমি তো সবাইকে আসলে এক্সপ্লেইন করতে পারব না যে এটা আসলে একটা ভালো দিক আছে। এখন সবার মন কি বলে, সবার মনের কি ভাবনা that I don't know. বাট আমার যখন মনে হয়েছে honestly this will be a great idea, আমি সেভাবেই সবসময় চলেছি। স্টিল নাও আমি ওভাবে চলি। I don't care মানুষ আমাকে ভুল মনে করে, ভুল ভাবে, মানুষ আমাকে ছেড়ে চলে যায়, বন্ধুত্ব শেষ হয়ে যায়। যারা বন্ধু আসলে তারা সবসময় বন্ধু থাকে। বন্ধুত্ব কখনো শেষ হয় না। আর যারা ভুল বোঝে তারা আসলে এটা তাদের ভুল বোঝা। এটা তাদের মন মানসিকতা। তবে কলেজে I was very cautious. আমার মনে হয়েছে যে ২ বছর আমাকে একটু ভালো মতো থাকতে হবে। এবং অ্যাকচুয়ালি কলেজটা অনেক অন্যরকম ছিল। কলেজে আমরা আসলে আমরা জানি যে স্কুল থেকে যখন কলেজ লাইফে আমরা মুভ করলাম, তখন কিন্তু অনেকগুলা এক্সট্রা সাবজেক্ট যোগ হয়, পড়াশোনা বেশি হয়, টিচারের কাছে যাওয়া বেশি হয়। হ্যাঁ? তারপরে আফটার কলেজ পড়াশোনা it 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 comes a different way. সো কলেজ জীবনটা আসলে অন্যরকম ছিল। মানে ডিসিপ্লিন ছিল অনেক বেশি। মানে বিগত ১০ বছরের স্কুল জীবনে ১০ বছরে অনেক কিছু শিক্ষা। শিক্ষা নিয়ে পরবর্তী এক্সাক্টলি। ২ বছরে মানে সেই শিক্ষাটা কাজে লাগানো আরকি। কাজে ভুলগুলো লাগিয়েছি। ভুলগুলো রাইট। শুধরানো। ভি হুম, হুম। ভুলগুলো শুধরানো। তো ভিকারুননিসা স্কুল তো বেসিক্যালি গার্লস স্কুল। তো ১০ ১০ বছর স্কুল আর ২ বছর কলেজ। এই ১২ বছরে আম গার্লস স্কুলে থেকে প্রেম, ভালোবাসা এই ধরনের কোনো সুযোগ কি হয়েছে বা কখনো আ করার কি ইচ্ছা হয়েছে বা এরকম কোনো ইচ্ছা জেগেছিল কিনা যে না একটু প্রেম করি না, ১২ বছর আমার থেকে? আব্বু আসলে অনেক স্ট্রিক্ট ছিল। আমার আব্বু সবসময় খুব বেশি আমি আসলে দেখেছি আমার আব্বু, আমার চাচারা যেভাবে আমার ফুপু সবাইকে খুব বেশি কন্ট্রোল করত। আমি আসলে ওই এনভায়রনমেন্ট এ বড় হয়েছি তো। সো আমার ভিতরে ওইগুলা খুব ভয় করত যে, "আল্লাহ! আমি এরকম স্কুল পালাবো তো প্রশ্নই আসে না। কলেজ নেভার এভার।" আ কিন্তু ওই যে বললাম আমি বান্ধবীদের দেখেছি। অনেক বান্ধবী অনেক ফ্রেন্ডদের ক্লাসমেটদের যারা স্কুল পালিয়ে, কলেজ পালিয়ে গিয়েছে। তখন মনে হয়েছে আল্লাহ এরা কিভাবে এরকম করছে। সো ওই ধারণাটা আসলে আমার মধ্যে তখনো গ্রো আপ করা নাই যে না প্রেম, ভালোবাসা, স্কুল পালাবো এরকম এগুলো কখনো আসলে আমার মনে হয় নাই বেসিক্যালি। যাক। হুম। স্কুল, কলেজ শেষ করে এরপরে এখন আসি একটু হায়ার স্টাডিজ এর দিকে। তো যেহেতু আপনি ডক্টর, আ এমবিবিএস অবশ্যই এমবিবিএসই করা হয়েছে। তো যদি আপনার এই আ মেডিকেল লাইফ নিয়ে কিছু বলতেন। আ কোন মেডিকেল থেকে পাস করেছেন? কেন এই মেডিকেল? কোন সাবজেক্ট নিয়ে মেডিকেলের কোনো ইন্টারেস্ট ছিল কিনা? কোনো স্পেশালাইজড কোনো কিছুতে বা মেডিকেল জীবনের কোনো অভিজ্ঞতা, মজার কোনো গল্প যদি আমাদের সাথে শেয়ার করতেন? অফ কোর্স আমি আসলে মেডিকেল আমাদের যখন পরীক্ষা হয়, আ যেটা নরমাল পরীক্ষা হয় সরকারিভাবে। তো আমি অনেক দূরে ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছিলাম। সেটা আসলে অনেকে জানে না। কিন্তু আমার আব্বা-আম্মু ওখানে যাইতে দেয় নাই। আব্বা বলছে যে, "তুমি ঢাকায় থেকে পড়ো।" সো ঢাকায় ছিল বাংলাদেশ মেডিকেল, ধানমন্ডিতে যেটা একমাত্র ব্রাঞ্চ ছিল তখন। এখন উত্তরাতে আরেকটা ব্রাঞ্চ আছে। বাংলাদেশ মেডিকেলে। সো বাংলাদেশ মেডিকেলে 2001 2001 যে ব্যাচটা আমি 2001 ব্যাচের। মেডিকেল লাইফটা অনেক ইন্টারেস্টিং। হঠাৎ করে মেইন যে চেঞ্জ আমার লাইফে সেটা হচ্ছে হঠাৎ করে আমি বিকর্নেসা স্কুল কলেজের গার্লস স্কুলের এনভায়রনমেন্ট ছেড়ে আম ডুয়াল এনভায়রনমেন্ট এ চলে আসি। মানে উম ছেলে-মেয়ে সবাই একসাথে পড়াশোনা করছে। স্টাডি পার্টনার্স এবং আমাদের সময় স্টাডি পার্টনার্স বেশিরভাগই সময় দেখলাম স্টাডি পার্টনার্স দে ওয়েন্ট ফর রিলেশনশিপ বেশিরভাগই। স্টিল তো নাও দেয়ার এই যে আ ১২ বছর
গার্লস স্কুলে থেকে হঠাৎ করে আম কোয়েডে চলে আসা, অনেক ছেলে সহপাঠীদের মাঝে আসা। আম ফিলিংস কেমন ছিল? মানে ইউ নো ফিলিংস ওরকমই ছিল। ফিলিংস আব্বা কিছু শুনলে খবর আছে। ফিলিংস ওইটাই ছিল। আর কোন ফিলিংস এর চেঞ্জই হইতে পারে নাই। কারণ হচ্ছে যে আব্বা যেহেতু আব্বার চোখের সামনে আমরা সবাই বড় হইছি এবং আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি তো। সো আমরা জয়েন্ট ফ্যামিলির বাইরে কারো সাথে ফ্রেন্ডশিপ বা এটা কিছু করা এটা আমাদের মাথায় আসে না। আমরা সবসময় আমাদের কাজিনস, তাদের কাজিনস। সো আমরা ওই যে ওই জিনিসটা ওই জায়গাটা থেকে আসলে তখন মনে হয় না যে অন্য কোনো ফিলিংস কারোর জন্য ওইভাবে প্রেম প্রীতি ভালোবাসা ওইটা তখন আসলে গ্রো করে নাই। তখন আসলে পড়তেও গেছি। এই ইউনিভার্সিটি এরিয়াতেই ফার্স্ট এরকমই ছিলাম। তা কিন্তু ওই যে তার হঠাৎ মানে করে যে কি নতুন আমি হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে কি আমি কি বলতে পারি, জিজ্ঞেস করতে পারি যে যেহেতু বললেন যে জয়েন্ট ফ্যামিলি ছিল, কাজিনসরা ছিল, কাজিনদের মাঝে কোনো কিছু, কোনো গল্প কাজিনদেরকে নিয়ে? কাজিনদেরকে নিয়ে আমি আসলে আমার আব্বা হচ্ছে কাজিনদের আমার চাচা-চাচীদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমার আব্বা। সো কিন্তু আমার আরো কাজিনরা আছে যারা আমার থেকে বয়সে বড়। আম হ্যাঁ, একজন কাজিন ছিলেন যিনি আমাকে খুবই পছন্দ করতেন। কিন্তু আমার আব্বা কখনো মনে করেন সবসময় বলতেন যে, ফ্যামিলির মধ্যে কোনো রিলেশন, কোনো আত্মীয়তা, কোনো কিছু এটা আমি কখনোই পছন্দ করি না। সো আমার আব্বার কথা আসলে শুধু আমি না, আমার পুরা ফ্যামিলি, আমার চাচারা, আমার ফুপুরা খুবই বেদবাক্যের মতো মানে মানত সবাই। সো সেই থেকে আসলে সবসময় মনে হইতো যে আচ্ছা ঠিক আছে অমুক ভাইয়া, তমুক ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। দূর থেকে একটু দেখা, একটু হাসা, মুচকি, হ্যাঁ? মাঝে একটু দূর থেকে কথা বলা। আর আম্মা যখন দেখতাম চোখটা এরকম বড় করে তাকাইছে তখন তো আর কোন দিকে তাকানোর প্রশ্নই আসে না। সো আমি ওভাবে বড় একটা মেয়ে। অনেকে আসলে রিসেন্টলি আমাকে এই সিচুয়েশন এর সাথে মিলাতে পারে না। কিন্তু আসলে আমি এভাবেই বড় হয়েছি। না, বোঝা যাচ্ছে যে আপনার আপনার মোটামুটি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফ বেশ স্ট্রিক্ট আ উম এনভায়রনমেন্ট এ কেটেছে আরকি। মানে খুব খুব স্ট্রিক্ট মানে কঠিন ইউনিভার্সিটিতে আ ইয়া ইভেন ইউনিভার্সিটি লাইফ এ এসে সবাই যেরকম হয় না ইউনিভার্সিটি লাইফ এ এসে এই তুই এই নোটটা করছিস কিনা, তুই এইটা বানাইছিস কিনা, ওইটা কালকে কি পরীক্ষা। তখন কিন্তু মোবাইল এত এভেইলেবল ছিল না এখন বাচ্চাদের হাতে যেরকম। তো তখন কি ল্যান্ডফোন। ল্যান্ডফোন কি আব্বার ঘরে। এবং সবাই আমাকে কি নামে ডাকতো? জাকারিয়া। সো যখন বাসায় ফোন আসতো যে, "সালাম আলাইকুম আঙ্কেল জাকারিয়া আছে?" তখন আব্বা বলত, "তুমি কোন জাকারিয়াকে চাও? বড় জাকারিয়া, মেজো, ছোট না মহিলা জাকারিয়া?" সো all of us known as জাকারিয়া। ও তার মানে আপনারা যে বললেন যে আপনার ভাই, ২ ভাই, তাদের 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 সারনেম ও নিশ্চয়ই জাকারিয়া তার মানে। সবার সারনেম আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমার ছোট ভাইয়ের নাম এটা হাবিবুদ্দিন জাকারিয়া, তার ছোট জিয়াউদ্দিন জাকারিয়া, আমি গুলশান জাকারিয়া, আলী করিম জাকারিয়া হ্যাঁ, স্বাভাবিক। এবং সারনেমে কেউ চাইলে একটু কনফিউজড হয়ে যাওয়াটাই খুব এক্সাক্টলি। স্বাভাবিক। আর আব্বা হচ্ছে মোহাম্মদ জাকারিয়া। সো বাসায় ফোন আসলেও আব্বা এরকম সবসময় আমাকে দিতেন না। এবং আব্বা সবসময় অ্যাজ ইউজুয়াল আই সেড আব্বা খুবই স্ট্রিক্ট ছিল। খুবই সবসময়। আমাদের আমাদের আই এম প্রিটি সিউর যে আমাদের অনেকেরই কিছু গল্প আছে, মজার গল্প আছে এসএসসি অথবা এইচএসসির রেজাল্ট নিয়ে। যে হয়তো বাবা-মার ইচ্ছা স্বপ্ন ছিল একটা রেজাল্ট হবে। আ ২ টা হইতে পারে অপশন। আইদার তাদের আশানুরূপ রেজাল্ট হয়নি অথবা তাদের আশাকে ছাড়িয়ে অনেক ভালো রেজাল্ট হয়ে গিয়েছে। তো আপনার কি এই রিলেটেড কোনো মজার কোনো গল্প-টল্প আছে নাকি জাস্ট আম যেভাবে ছিল go with the flow and না, আমি আসলে খুবই সিম্পল একটা মেয়ে। গো উইথ দ্য ফ্লো ই ছিলাম। কিন্তু একটা সময় ক্লাস 8 এ থাকতে আমাদের একজন টিচার ছিল। আমি ওর নাম বলতে চাই না। সবাই খুব পছন্দ করত। সবাই খুব ভয় পেত। কিন্তু এত অদ্ভুত একটা টিচার ছিলেন উনি যে উনাকে আসলে সবাই দেখতেই অনেক ভাল লাগতো। মানে এত সুন্দরী, এত অদ্ভুত পড়ানোর স্টাইলটা উনার খুবই ভালো ছিল। মানে অন্যরকম, হ্যাঁ? আমরা সবাই তাকায় থাকতাম এভাবে যে এত সুন্দর কিভাবে আপা পড়ায়। সো আমি জানি না আপনাদের স্কুল কলেজে কিভাবে ছিল। আমাদের বিকরণেশ্বর স্কুলে ছিল যে একটা সময় পরীক্ষা দেওয়ার পরে আপনি সিলেক্টেড হবেন, আপনি বৃত্তি পরীক্ষা দিবেন কিনা ক্লাস 8 এ। তো তখন আমি বৃত্তিতে সিলেক্ট হয়ে গেলাম। হ্যাঁ? আমি জানি না আমি কি এফোর্ট দিয়েছিলাম। আমি এগুলোতে যেতে চাই না। যে আমি কি এফোর্ট দিব, আমি বৃত্তিতে সিলেক্ট হব। এগুলোতে আমি কখনোই নাই। আমি খুবই সাধারণ। আমি পাস করতে চাই। কারো সাথে আমি ক্লাসে নাই। সো যখন আমি বৃত্তিতে চান্স পেলাম, আপা আমাকে ক্লাসের মধ্যে দাঁড় করালেন এবং বললেন যে,
তোমরা জানো যে এরকম যখন অনেক ঝড় উঠে তখন বড় বড় যে গাছগুলা, এই যে তুমি যে দাঁড়িয়ে আছো, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্ল, ফোর্থ গার্ল, এই বড় বড় গাছগুলো পড়ে যায় আর ছোট ছোট গাছগুলা দাঁড়িয়ে থাকে। ছোট গাছগুলো হচ্ছে আমি, আমার 2-3টা ফ্রেন্ড। হ্যাঁ, তো অনেকে হয়তো হাসলো, হ্যাঁ, কিন্তু দ্যাট স্টিল স্টাক ইন মাই মাইন্ড। মানে আমি এতই ছোট ছিলাম, আমি এতই সাধারণ ছিলাম যে ওই ঝড়ে সব গাছগুলো মরে যাওয়ার পরে আমি বেঁচে ছিলাম, এবং সেভাবেই আমাকে আপা বললেন যে সেভাবেই আসলে আমি বৃত্তিতে চান্স পেয়েছি, যে ঝড় চলে গেছে, বড়গুলো মরে গেছে, ছোটগুলো রয়ে গেছে, আই এম ওয়ান অফ দ্যাম। এটা যাক, হচ্ছে গিয়ে আমার এটাও একটা খুবই লাইফের অবশ্যই এটা লাইফের একটা বড় শিক্ষা। এমবিবিএস ডক্টর লাইফ তো 5 বছর, আর ইন্টার্নশিপ 1-2 বছর, মোটামুটি 5 থেকে 7 বছরের একটা পড়াশোনার একটা ঝামেলা। এই স্টুডেন্ট লাইফে লাইক এইটাই আমরা ধরে নেই যে আমাদের যদি আমাদের কখনো ইচ্ছা না থাকে ফার্দার স্টাডিজে যাবার, মাস্টার্স পিএইচডি এগুলো না করা, তাহলে আমরা ধরে নিই এই ব্যাচেলারটাই হচ্ছে আমাদের মোটামুটি স্টাডি লাইফের শেষ। তো এই 5-7 বছরে কি কোনো মজার কোনো গল্প, মানে মেডিকেলে যারা পড়ে, ডাক্তাররা যারা পড়ে, পেশেন্ট রিলেটেড অনেক মজার গল্প থাকে, হাড়গোড় রিলেটেড অনেক মজার গল্প থাকে। তো আপনার কি এরকম কোনো মজার গল্প যদি আমাদের সাথে শেয়ার করতেন একটু? আমাদের মেডিকেলে পড়াশোনা প্রচুর অবস্থায়। আসলে মেডিকেল লাইফটা তখন তো খুবই ডিফারেন্ট, কারণ হচ্ছে তখন আসলে ওভাবে শাস্তি দেওয়ার কেউ নাই, ওভাবে বকা দেওয়ার কেউ নাই। হ্যাঁ, আমরা বড় হয়ে গেছি, আমরা গ্রাজুয়েশনে এসেছি, সো অনেক রেসপন্সিবল। তখন মনে হয়েছে যে অনেক কিছু করা যায়, হ্যাঁ, অনেক কিছু বলা যায়, অ্যাটলিস্ট মন খুলে অনেক কিছু আমি এক্সপ্রেস করতে পারি। তো তখন যেহেতু একটা বয়েজ অ্যান্ড গার্লস এর একটা কম্বাইন্ড একটা সিচুয়েশন, একটা স্টাডি এনভায়রনমেন্ট, তখন আসলে অনেক মজার কাহিনী আমাদের ক্লাসের সবাই জানে। আসলে আমাদের ক্লাসের আমাদের ব্যাচমেট একবার পড়তে ঠাস করে পড়ে গেল। তারপরে ওকে উঠানো হইলো, তারপর আবার পড়ে গেল, তারপর ওকে জুস খাওয়ানো হলো, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, কিন্তু সে বলতে পারছিল না। তখন আমরা বুঝলাম যে এই যে জুস নিয়ে আসছে ছেলেটা, এই ছেলেটার সাথে আসলেই ওর একটা কানেকশন ছিল, যেটা আমরা এতদিন টের পাই নাই। কিন্তু ছেলেটা 4 বার 7 তলা তো নিচ তলা দৌড়াদৌড়ি করে ওর জন্য জুস নিয়ে এসেছে। সো it's proof that now they have a connection. এরকমও ছিল। তারপরে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বিভিন্ন ছোট ঘটনা, যেমন আমাদের একটা সিম্পল ঘটনা ছিল, আমাদের ব্লাড ড্র করে পিপেট দিয়ে টান দিয়ে এটা দেখতে হতো, একটা এক্সামিন করতে হতো। আমি শুনলাম যে আমাদের একটা ব্যাচমেট পিপেট দিয়ে ব্লাড টানতে গিয়ে ব্লাড দেখে দুম করে পড়ে গেছে একটা ছেলে। তো আমরা খুবই অবাক হলাম, একটা ছেলে ব্লাড দেখে পড়ে গেল। হ্যাঁ, বহুত, এবং আমার কথা শুনে অনেকে রিলেট করতে পারবে, who's that guy, who's that girl. যাক। হ্যাঁ, আসলে এই যে ছোটখাটো মজার গল্পগুলো, এই গল্পগুলো শোনার জন্যই আসলে আমার এই ছোট্ট প্রয়াস। আশা করি যাদেরকে নিয়ে গল্পগুলো বলছেন, কোনো এক সময় তারা এই ভিডিওটা দেখবে এবং অবশ্যই তারাও এরকম স্মৃতি রোমন্থন করে নিজের মনে হাসবে। তো পড়াশোনা শেষে এবার একটু কর্মজীবনে চলে আসে। আপনি অলরেডি বলেছেন যে আপনার ডক্টর হওয়াটা মানে ছোটকাল থেকেই আপনার ইচ্ছা যে আপনি মেডিকেলে পড়াশোনা করবেন। তো এই যে মেডিকেলে পড়াশোনা শুরু হলো, এই নিয়ে অবশ্যই মজার গল্প নিশ্চয়ই আছে কোনো। তো শুনি না সেই গল্পটা, কর্মজীবনের কোনো মজার কোনো গল্প বা মজার কোনো স্মৃতি। কর্মজীবনের আসলে যখন আমরা ইন্টার্নশিপ করার শেষ পর্যায়ে আমরা আসলে সবাই বেসিক্যালি কম বেশি সবাই চাকরি করি, এবং অনেকেরই আসলে বাবা-মার অনেক টাকা পয়সা থাকে। বাংলাদেশ মেডিকেল খুবই এক্সপেন্সিভ একটা মেডিকেল ছিল তখন, এখনো। কিন্তু তখন মনে হয়েছে যে না, এখন পাশ করেছি, গ্র্যাজুয়েট, এখন আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, যেটা আমরা নাটক সিনেমায় দেখি যে নিজের পায়ে দাঁড়াতে হবে। সো তখন আমি খুবই অবাক হইতাম একটা জিনিস দেখে, যে তখন মানে ডাক্তার হয়ে গেছি, পাশ করে গেছি, বেসিক্যালি ইন্টার্নশিপ করছি, অনেক বড়, হ্যাঁ, অনেক রেসপন্সিবল। তখন আমার মনে হতো যে আচ্ছা, এই যে এই মেয়েটার পিছনে সিনিয়র জুনিয়র কত ভাইয়া ঘুরে, হ্যাঁ, আমাকে কেউই পছন্দ করে না। তো আমি সরল মনে আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দোস্ত,
এই যে মেয়েটা সিনিয়র জুনিয়র কত ভাইয়া এর পিছে ঘুরে। সো হোয়াট অ্যাবাউট মি? মানে আমি কি এতই দেখতে খারাপ? তো আমাকে বলল, "চল, চল তোকে দেখাই।" আমি বললাম, "কোথায়?" বলে, "এই কলেজের সামনে চল, চল।" আমি ওর সাথে কলেজের সামনে গেলাম। তো আমার একটা ছেলে বন্ধু আরকি। কলেজের সামনে গেলাম। তো ও বলল যে, "ওই যে দেখ আম গাছ।" আমি বললাম, "হ্যাঁ, আম গাছে কি?" বলল, "ওই যে আম গাছটা আছে না? কলেজের সব ভাইয়া, সিনিয়র ভাইয়া আর আমাদের ব্যাচের সব ছেলেরা জানে যে তোকে কেউ যদি প্রপোজ করে তাহলে ওই যে আম গাছটা, ওই আম গাছে তুই উল্টা করে ঝুলে রাখবি।" মানে আমি আসলে তখন থেকে আমি খুবই অবাক যে আমি কি কলেজে এইরকম অ্যাটিটিউড নিয়ে থাকতাম বা আমার প্রফেশনাল লাইফ কি আসলেই এত স্ট্রিক্ট যে আমাকে কেউ কোনো ছেলে প্রপোজ করতে পারবে না। আর আমি কখনো আসলে কারো সাথে এভাবে সুন্দর করে কোনো ছেলের সাথে বসে কথা বলতে পারবো না যেখানে সবাই জোড়ায় বসে কথা বলে। এটা আসলে আমার কলেজ জীবনের আ যখন শেষ, ইউনিভার্সিটি মানে গ্র্যাজুয়েশন যখন শেষ তখনকার কথা বলছি। তারপরে যদি বলি তারপরে হচ্ছে গিয়ে তার আমি মানে চাকরি এই যে ডক্টর হওয়ার আগ পর্যন্ত যে এই ইউনিভার্সিটি লাইফ যেটা আরকি মেডিকেল লাইফ যেটা, মেডিকেল এই ৫ বছরের মেডিকেল লাইফে সবাই মোটামুটি বুঝে ফেলছে যে মানে আম আপনি অথবা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন এতটাই স্ট্রিক্ট যে বা আ এতটাই কঠিন যে আ হুম, গাছের সাথে আপনি ঝুলে রাখবে। আমি মানে আসলে ওই খুবই, প্রেমিকা খুবই ম্যাটেরিয়াল না। ভীত থাকতো আপনার সাথে খুবই ভীত, মিশতে বা হ্যাঁ, কিছু এবং করতে। এমনও হয়েছে যে ভাইয়ারা আমাদেরকে নিয়ে একটা সন্ধানীর অনুষ্ঠান করেছে। ওই অনুষ্ঠানে আমার সাথে মতের অমিল হয়ে গেল এবং এই ভাইয়ার সাথে আমি লিটারালি ঝগড়া শুরু করে দিলাম। যে আপনি কেন এটাতে এত টাকা কেন খরচ করবেন? ইটস নট দ্যাট মাচ উই শুড নিড। সো মানে মতামতগুলো যখন এগেইনস্ট এ চলে যায়, তখন মানুষে মনে করে যে আচ্ছা এই মেয়েটাকে বুঝালেই মেয়েটা বুঝবে। কিন্তু আমার কথা হচ্ছে যেটা আসলে honestly রাইট সেটাই আসলে করা উচিত। ডাজন্ট ম্যাটার যে এটাতে কম পয়সা হলেই যদি হয়ে যায়, why not? এভাবেও আসলে কিন্তু আমার প্রচুর বদনাম রয়েছে যে আমি বিভিন্ন ভাইয়ার সাথে অনেক বেয়াদবি করেছি। জিনিসটা আসলে সেরকম না। আম যদি কোনো সিনিয়র ভাইয়া এখন আমাকে দেখে থাকেন, আমি কোনো সিনিয়র ভাইয়ার সাথে আমার মনে হয় না মন থেকে কখনো বেয়াদবি করেছি। উম I don't think so. কারণ আমি ওরকম মেয়েই ছিলাম না। এখনো না আসলে, এখনো। আশা আশা করি কোনো এক সময় আপনার কোনো সিনিয়র ভাইয়া আমাদের এই ভিডিওটা দেখবে এবং আপনার এই অ্যাপোলজিটা শুনবে এবং এরপর থেকে আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে আ আপ আপনাকে ভুল বোঝার জন্য। আম তো এখন কর্মজীবনের মোটামুটি আমরা মজার গল্প শুনলাম। আম এখন আমরা একটু আবার ফিরে যাই পিছনে। ধরুন আপনি আপনার এখন যে অবস্থানে আছেন এবং এই যে পিছন থেকে স্কুল লাইফ, কলেজ লাইফ এবং ইউনিভার্সিটি লাইফ পার হয়ে আসলেন। আপনাকে যদি এখন বলা হয় যে you are allowed to go back to your age 18, in between 18 to 21, 18 থেকে 22 বছরের মধ্যে যদি আপনাকে নিয়ে যাওয়া হয়, আম, আপনার কি কি হবে, কি ইচ্ছা হবে? একই একই যেভাবে ছিল সব একই রকম ভাবে থাকবে নাকি জীবনের কোনো পরিবর্তন চান? আম আমাকে যদি এরকম অপশন দেওয়া হয় যে কিছু বছরের জন্য তুমি ফেরত যেতে চাও, তাহলে আমি আমার সেই স্কুল কলেজ লাইফে আবার ফেরত যেতে চাই কিছু বছরের জন্য। কিন্তু যদি বলা হয় যে তুমি আবার নতুন করে তোমার অমুক আ বছর থেকে তোমার জীবন শুরু করবে, তাহলে আমি চাই না। কারণ হচ্ছে যে আমি আসলে আমার যাদেরকে আমি হারিয়েছি স্পেশালি আমার আব্বা, আমি এই সময়টাকে আর চাই না। আর ফিরে পেতে চাই না। আমি ২ বার ডাবল আমি এই কষ্ট নিতে চাই না। কিন্তু হ্যাঁ, যদি বলে যে কয়েক বছরের জন্য তুমি যদি ফেরত যেতে চাও, আমি বলব আমি আমার স্কুল কলেজ লাইফে ভিকারুননিসার স্কুল কলেজ লাইফে আবার ফেরত যেতে চাই। ডাজন্ট ম্যাটার আমি ওখানে আবার শাস্তি পাই, আবার পিটি আপা আমাকে বকুক, আবার আমাকে ধমকাক। কিন্তু I enjoyed my school and college life a lot. আসলে খুবই সত্য কথা এবং আমি সম্পূর্ণ রূপে একমত আপনার সাথে এবং আমি মোটামুটি শিওর যে আমার পরবর্তী পর্বগুলোতে যাদেরকে বন্ধু হিসেবে নিয়ে আসবো, আশা করি সবাই এই স্কুল জীবনের এই স্কুলের সেই সময়টাতে সবাই ফেরত যেতে চাবে আরকি। কারণ হ্যাঁ, আমরা অনেক রকম রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে বড় হয়েছি। আম অনেক রকমের রেস্ট্রিকশন ছিল, শাসন ছিল। তারপরেও আসলে স্কুল জীবন, স্কুল জীবনই। আ এখন চলে আসি আপনার কিছু আপনার অনুভূতি নিয়েই কিছু ব্যক্তিগত প্রসঙ্গে চলে আসি। আ হু, হু।
আপনার জীবনের কোনো শখ আছে কিনা বা ছিল কিনা? যদি থেকে থাকে পূরণ হয়েছে কিনা বা পূরণ করতে চান কিনা? এরকম কোনো কিছু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমার শখ ছিল গান গাওয়ার। আমি যখন স্কয়ার পর্যন্ত কাজ করেছি 2014 জুন পর্যন্ত স্কয়ারে কাজ করেছি। আমি 2014 এর সেপ্টেম্বরে টরন্টোতে মুভ করি। জুন পর্যন্ত যখন আমি স্কয়ারে ছিলাম, আমি তখন পর্যন্ত গান গেয়েছি। গান গাওয়াটা আমার খুব পছন্দের ছিল। এখন আর গেতে পারি না। ভয়ঙ্কর বেসুরা। আমার আঁকতে খুব পছন্দ। আমি আঁকতে খুব পছন্দ করি। আমার মেয়ে খুব ভালো আঁকে। আমার মেয়েরা মাশাআল্লাহ। আমি মাঝে, মাঝে আঁকার জিনিসপত্র কিনি। আমার হাসব্যান্ড খুবই বিরক্ত হয়। বলে যে, "আমি জানি এগুলো ওয়েস্ট হবে। তবুও আমি তোমাকে কিনে দিব।" যাই হোক মারামারি করে কেনা হয় এবং আমি আমার হলওয়েতে আমি ২ টা আর্ট করেছি। আম এবং ওগুলো আমি টানিয়ে রেখেছি। যেতে আসলে আমি দেখি। মনে হয় যে না, আমার এই শখটা আমার পূরণ হয়েছে। আমি আরেকটা আমার খুব খেলাধুলা করার শখ ছিল। আমি খেলাধুলা করেছি বিকানেসের স্কুল কলেজ। অনেক অপরচুনিটি এনে দিয়েছে আমাকে জীবনে। আমি খেলতে পেরেছি বিকানেসায়। আর আরেকটা জিনিস হচ্ছে আমার শুটিং খুব পছন্দ ছিল। আমি সারা জীবন দেখতাম আমার আব্বু যেহেতু গোয়েন্দা ছিলেন, বাংলাদেশের কাস্টমসে চাকরি করতেন অনেক বছর। 27 ইয়ার্স, মোর দ্যান 27 ইয়ার্স আব্বু কাস্টমসে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে ছিলেন। পরে সুপারিনটেনডেন্ট হিসেবে আব্বু রিটায়ারমেন্টে গিয়েছেন। কিন্তু আব্বুকে সবসময় দেখেছি আব্বু একটা পিস্তল ক্যারি করতেন ভিতরে, এরকম পকেটের ভিতরে, জ্যাকেটের ভিতরে, কোটের ভিতরে। আমার খুব ওটা আব্বু অনেক ইনফ্লুয়েন্সার ছিলেন আমার জীবনে আসলে। তার মানে এখন আসলে বোঝা যাচ্ছে যে আপনার মেডিকেল লাইফে কেন কেন সবাই ভাবতো যে আপনি গাছে ঝুলায় রাখবেন? না, 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 আপনারা না। একটু বলবেন? মেডিকেল লাইফে আমি তো কখনো ওভাবে শো করি নাই যে আমার আব্বুর পিস্তল আছে, আমি শুটিং শিখতে চাই। নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই খবরটা চাউর হয়ে গিয়েছিল যে হ্যাঁ, আপনার এটা শখ, শুটিং এ ধরনের শখ। এইজন্যই হয়তো না, আসলে আপনাকে ভয় পেত। আসলে স্টিল নাও আমার ছেলেদের সাথে মানে যেকোনো বড় ভাই, আঙ্কেল, ভাইয়া যেকোনো ছেলের বড় যেকোনো বড় একটু বয়সী, বড় বয়সী ফ্রেন্ডস সবার সাথে আমার কথাবার্তাটা খুবই ফ্রেন্ডলি হয়ে যায়। খুবই ফ্রেন্ডলি। মানুষে মনে করবে যে আমার বুঝি ওর সাথে কোনো রিলেশন হয়ে যাচ্ছে। এক্সাক্টলি দ্য অপোজিট। আমার সাথে সবার ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়। একটা ছেলের সাথে আমার কম্বিনেশন with talking, with environment and everything আমি খুবই ফ্রেন্ডলি হয়ে যাই। It doesn't mean যে তার সাথে আমার খুবই একদম দহরম-মহরম সম্পর্ক। জিনিসটা কিন্তু একদমই না। এই জিনিসটা সবার ভুল হয়। এই ভুল আমি এখনো ভাঙতে চাই না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, এই ভুল ধারণা যদি মানুষ নিয়ে চলতে থাকে না, চলতে দেই। আমার দেখতে খুব মজা লাগে। খুবই এনজয় করি আমার। কিন্তু বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার আব্বু আমাকে লাইফে অনেক ইনফ্লুয়েন্স করেছে। আমার কোয়েশ্চেন এর অ্যান্সার এ চলে আসি। আমার শুটিং শিখার খুব ইচ্ছা ছিল। এখনো খুবই ইচ্ছা যে আমি যদি কখনো একটু লেজার টাইম পাই তাহলে আমি শুটিং কোর্সে ভর্তি হব। সুন্দর, সুন্দর। খুবই সুন্দর। অনেক কিছু জানলাম আমরা। অনেক কিছুই অজানা ছিল। অনেক কিছু জানলাম। আশা করি আপনার আদার্স যারা বন্ধু কেউ যদি এটা দেখে থাকে ভবিষ্যতে সেটা ওরাও জানবে। আম অন্য আরেকটি প্রসঙ্গে চলে আসি। এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সফলতা কি? আহ জীবনের সবচেয়ে বড় সফলতা। জীবনের সবচেয়ে বড় সফলতা আমি বলব ২ টা। একটা হচ্ছে আমি আমার মন মতো ডাক্তারি পাশ করে বের হতে পেরেছি। এটা অনেকে পারে না। এক চান্সে বাংলাদেশ মেডিকেল থেকে এক চান্সে আমি ডাক্তারি পাশ করে বের হয়েছি। ফাইনাল প্রফ পাশ করে বের হয়েছি। অনেকে পেরেছে, অনেকে পারেনি। এটা অনেক কঠিন সবার জন্য। সারা রাত জেগে পড়াশোনা করা, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। এটা একটা সফলতা বলব। আরেকটা সফলতা হচ্ছে আপনি বিদেশে আসলেন, অনেক মানুষের সাথে আপনার কথা হবে, বন্ধুত্ব হবে। আপনি তাদেরকে হেল্প করতে যাবেন, তখনই একটা বিপত্তি হয়ে যাবে। কেউ আপনাকে ভুল হিসেবে নিবে, অনেকে আপনাকে বুঝতে পারবে না। আপনার ইনটেনশন যেটা ছিল সেটা আপনাকে বুঝতে পারবে না। তখন আপনাকে হিউমিলিয়েট করবে। সো আমি এই যে আমার 2014, 2024 মোর দ্যান 10 ইয়ার্স আমি কানাডায় আছি। এরকম এটা বহু 26 চলে এসেছে। হ্যাঁ, তো মোর দ্যান 10 ইয়ার্স। হুম, হুম, হুম। 2024, 25, 26 মোর দ্যান 10 ইয়ার্স যে আমি কানাডায় আছি। অনেকে ভুল বুঝেছে, অনেকে দূরে সরে গেছে।
এই এত মানুষের নেগলেক্ট এবং হিউমিলিয়েশন নিয়ে যে আমি এখনো আমার স্ট্র্যাটেজি মতো আমার আব্বার চলানো রাস্তা মতো যে আমি এখনো চলছি, যেটা আমি অনেস্ট, আমি যদি কাউকে হেল্প করতে চাই আই উইল গিভ মাই 100%, এবং আমার হেল্প করার মধ্যে কোনো খাত নাই। আমি আমার মতো সবাইকে হেল্প করে যাই। কেউ যদি এটাকে ভুল হিসাবে নেয় বা আমার কোনো কথায় ভুল বুঝতেই পারে, কিন্তু যদি বন্ধুত্ব নষ্ট করে দেয়, এরকম অনেক হয়েছে। কিন্তু তারপরেও আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করে স্টিল আই এম হিয়ার। এইটা চমৎকার, হচ্ছে কি আমার চমৎকার। একটা খুবই, বড় প্রাপ্তি। খুবই চমৎকার এবং বোঝা যাচ্ছে আপনার লাইফ থেকে মানে আপনি শিক্ষা নিয়েই আসলে এগিয়ে যান সবকিছুতে। সফলতার কথা শুনলাম। আ এখন একটু ব্যর্থতার কথাও শুনি। কোনো ব্যর্থতা এবং এই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য কি করা হয়েছে এই পর্যন্ত? আশা করি কোনো ব্যর্থতা নেই। তারপরেও যদি থেকে থাকে। না, মানুষের জীবনে আসলে অনেক ব্যর্থতা থাকে। কেউ যদি বলে যে আমার ব্যর্থতা নেই জীবনে, এটা ডাহা মিথ্যা কথা। ব্যর্থতা মানুষের ছোট বড় অনেক ধরনের ব্যর্থতা থাকে। কারণ সবাই আসলে নিজের 100% কেউ পায় না। কারণ আল্লাহ আসলে সবাইকে দেন না। আল্লাহ একজনকে একদিক থেকে দিলে আরেক দিক থেকে ঠিকই কমিয়ে দেন। না হলে তো মানুষ সবসময় সুখে থাকতো। মানুষ বলতো না যে আমি খুব কষ্টে আছি, এটা বলতো না। সো ব্যর্থতা বললে আমি বলবো যে আমি কিছু ফ্রেন্ডকে আমি বুঝাতে পারিনি যে আমি আমার কিছু হেল্প করার যে আমার ইন্টেনশন সেটা অনেস্ট। এটা আমার ব্যর্থতা হয়তো। আর সেদিক থেকে আমি আবার নিজেকে সান্ত্বনা দিই যে এটা আসলে আমার ব্যর্থতা না। এটা আসলে যে বন্ধু আমাকে বুঝতে পারেনি সে আমার বন্ধুই না। তাদেরকে আমি সবসময় অন্য চোখে দেখি যে if they come back to me anytime, I'm open for all. Like ভুল বোঝাবুঝি আসলে। এবং এখানে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কি বলেই ফেলি আজকে, যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলার। এখানে যদি কেউ যদি দেখে যে ওর সাথে ওর একটা ভয়ঙ্কর বাজে রিলেশন যাচ্ছে, লেটস ডু সামথিং ভেরি স্পাইসি। সো তখন করে কি ও আরেকজন থার্ড পার্টি এসে ওটাকে আর স্পাইসি করার জন্য ও আপনার মগজ ধোলাই করবে আরো কিছু। হ্যাঁ, তো আমার আসলে ধারণা নাই যে যেসব ফ্রেন্ডদের সাথে আমার ভুল বোঝাবুঝি হয়েছে তাদের মগজ ধোলাই করা যাইতো। এখন মনে হয় যে আসলেই তাদের মগজ ধোলাই করা যায়। তাদের নিজস্ব চিন্তা চেতনা, মানবিকতা, মানসিকতা এখনো এত ম্যাচিউর না যে তারা বুঝতে পারবে যে কোনটা রং আর কোনটা রাইট। হ্যাঁ, তাকে যা খুশি এটাই আসলে এটাই এক্সাক্টলি, আমাদের হ্যাঁ, জীবন। যে আবগাব জীবনে ছাপ একটা বুঝাই দিলেই হ্যাঁ, আমার জীবনে সেই অমুক জীবনে ফ্রেন্ড আসলে বুঝে গেল। চলার পথে আসলে সব বন্ধু, সব পরিচিতজন যে আসলে আমরা ভালো পাবো এটা আশা করাটা একেবারেই বোকামি। আবার সবাইকেই যে খারাপ পাবো সেটাও ঠিক না। হ্যাঁ, ভালো খারাপ সবকিছু নিয়েই বন্ধু এবং সেখান থেকেই এবং আমাদের এই জীবনে চলার পথে এই বন্ধু-বান্ধবদের এই আচরণ বিভিন্ন জিনিস থেকে আমরা শিক্ষা নিয়েই তো আসলে আমরা বাছাই করি। কেউ আমাদের খুব কাছে চলে আসে, হুম, কেউ দূরে চলে যায়। এটাই তো আসলে বন্ধুত্ব। যারা বোঝার তাদের সাথে যাই হোক, যাই করি না কেন, তারা সবসময় বন্ধু হিসেবেই থাকে। চেঁচামেচি, হাউকাউ সব করা সত্ত্বেও আমাদের সাথে বন্ধু থাকে। অনেক রকমের অনেক গ্যাঞ্জাম হওয়া সত্ত্বেও দেখা যায় যে এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রু। আসলে তারা এই কারণেই এটা একটা বড় রিজন আমার এই চ্যানেলটার নাম গল্পের গ্যাঞ্জামে দেয়া। কারণ হচ্ছে আসলে জীবনে বন্ধু-বান্ধব থাকবে, বন্ধু-বান্ধব থাকা মানে গ্যাঞ্জাম থাকবে। এই গ্যাঞ্জামের গল্পগুলোই আমরা শুনবো। সাথে এই গ্যাঞ্জামের মধ্যে থেকেই অনেক মজার গল্প চলে আসবে। আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শুনলাম। জীবনসঙ্গী সম্পর্কে কিছু শুনতে চাই। জীবনসঙ্গী হচ্ছে এখানে আসলে অনেক ঘটনা আছে। যেমন আমার আব্বা চেয়েছিল আমি অন্য কোথাও বিয়ে করব, একজন ডক্টরকে বিয়ে করব। সেখানে সংসার করব। কিন্তু আমি আমার জীবনসঙ্গী এখানে একটা টুইস্ট আছে আমার লাইফে। আমি কিন্তু সারা জীবন এরকম ছেলে বিদ্বেষী, পুরুষ বিদ্বেষী ছিলাম। কিন্তু বুড়ো বয়সে এসে আমার ইন্টার্নশিপ এটা তো শুরুর আগে এটা তো ব্যাপারটা একটু ভয়ঙ্কর হয়ে গেল না? ছেলে বিদ্বেষী ব্যাপারটা একটু ভয়ঙ্কর তো। আমার ইন্টার্নশিপ শুরু করার আগে আমি প্রেমে পড়ে যাই। আমার খুব ক্লোজ একজন ফাইনালি, ফ্রেন্ড ফাইনালি। ফাইনালি। এবং সেটা খুবই সাধারণ। আমি ওদের সাথে একটা ট্যুরে যাই, কুমিল্লা ট্যুর। ওরা আর্কিটেক্ট, কুমিল্লা ট্যুরে যাই এবং ওখানে
আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে কখন তোরা রওনা দিবি, তোদের প্ল্যান কি? কারণ আমি সবসময় প্ল্যান দেখেছি যে সবাই আগে রাত্রে খাতা কলমে প্ল্যান করে আমাদের বাসায় কোথায় কোথায় যাব, কয়টায় যাব, কে আসবে না আসবে, কোত্থেকে রওনা দিব। ওদের কোনো প্ল্যান নাই। ওদের হচ্ছে গিয়ে কালকে সকালে দেখা যাবে, দেখি না সবাই কখন আসে, মানে ওদের কোনোই প্ল্যান নাই। তাই আমি বললাম আচ্ছা লেটস সি হাউ দে অ্যাকচুয়ালি ওয়ার্ক। তারপর আমি গেলাম, দেখলাম দূর থেকে বাবরি চুল দোলানো একটা ছেলে আসতেছে, হাতে শার্ট গুজাতে গুজাতে। আমার তখন মনে হলো যে আল্লাহ, ছেলেটা তো খুবই মজার দেখতে। হ্যাঁ, তো তারপরে এমন না যে ওর সাথে আমার খুব বেশি কথা হয়েছে বা ওর সাথে আমার খুব বেশি কনভারসেশন হয়েছে, কিছুই না। ওর সাথে ওদের পুরো গ্রুপটার সাথে আমি ঘুরেছি সারা দিন কুমিল্লা ট্যুর। এবং আমি জানি যারা যারা আজকে আমার এই কথাগুলো শুনবে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে যে হাউ ইট স্টার্টেড, তানিয়ার সাথে কিভাবে শুরু হয়েছিল। এবং একদিন ওই ছেলেটা আমাকে ফোন করে বলেছে যে তুমি যদি বলতে পারো আমি কে, তাহলে খুব মজা হবে। এবং প্রায় 2 মাস পরে যখন আমি এই কলটা পাই, আমি সাথে সাথে বলছি যে আই নো ইটস ইউ হাসিব। So, এখানে কোনো লুকোচুরি ছিল না, যেহেতু আমার সাথে ছেলেদের কনভারসেশন সবসময় খুবই স্ট্রিক্ট ছিল। সো কেউ আমাকে এভাবে অ্যাপ্রোচ করা মানে হচ্ছে আই নো দ্যাট গাই ভেরি ওয়েল। আচ্ছা, এখানে এখানে আমি আমার যারা দেখছে তাদের জন্য তাদের জন্য একটা একটা অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য বলি। সেটা হচ্ছে যে আম, আম, সবসময় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তারা বলে আসছে যে ভালো ভালো কোনো কিছু শুরু সবসময় ঘর থেকে করা উচিত। তো এই যে আমার এই প্ল্যাটফর্মটা গল্পের গ্যাঞ্জামে সবার বন্ধুদের গল্প নিয়ে গল্প করা, তাদের মজার মজার গল্প শোনা, এই যে প্ল্যাটফর্মটা, এইটার শুরুটাও আসলে আমার ঘর থেকেই। এবং আজকে যে আমার অতিথি, এবং ওই আমার এই অতিথি যে একটু আগে যে গল্পটা বললো, সে আসলে নামটা উল্লেখ করে ফেলছে। সেই বাবরি দোলানো চুলটা আসলে আমি। তো আমরা আসলে যেহেতু একটু আগে আমি বললাম যে আমাদের বয়োজ্যেষ্ঠরা, মুরব্বীরা বলতো যে ভালো যে কোনো কিছু ঘর থেকেই শুরু করা উচিত। সো এই পডকাস্টটা ঘর থেকেই শুরু করলাম, যেহেতু উইথ মাই ওন ওয়াইফ তানিয়া। এবং আমরা দুজনই ব্যাচমেট, এবং আমার সবচেয়ে কাছের বন্ধু তানিয়া, ওকে দিয়ে আসলে শুরু করা। তো যাই হোক, এটা একটা ছোট্ট টুইস্ট রেখেছিলাম, ভেবেছিলাম যে সবার একদম শেষে বলবো, কিন্তু একটু আগেই বলে ফেলতে হইলো যেহেতু নামটা উল্লেখ করে ফেললো। রিভিল হয়ে গিয়েছে, যাই হোক, রিভিল হয়ে গিয়েছে। আমরা এরপরে দিকে চলে যাই যে এই যে আমাদের বন্ধু, স্কুল জীবনের বন্ধু, কলেজের বন্ধু, এরপরে আদার্স বন্ধু, এই যে বন্ধুদের সাথে মেলামেশা, গল্প, আড্ডা, মনোমালিন্য, ঝগড়া, গ্যাঞ্জাম, এই সব কিছু, আবার ভালোবাসা, আড্ডা, সবকিছু মিলিয়ে আসলে বন্ধুদের কাছ থেকে তেমন কোনো মানে শিক্ষণীয়, মানে কি শিক্ষা আসলে লাইফে এখন পর্যন্ত পাওয়া হলো? বন্ধুদের সাথে শিক্ষা যদি বলি, মানে বড় শিক্ষা কি এই যে বন্ধুদের সাথে চলাফেরা করা, আড্ডা দেয়া, গ্যাঞ্জাম করা, সবকিছু মিলিয়ে? তাহলে আমাকে 3 ধাপে জিনিসটা বলতে হবে। যেমন ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা শুরু করছি, গ্র্যাজুয়েশন, মেডিকেল লাইফের গ্র্যাজুয়েশন, যারা জানে আসলে ইটস ভেরি হার্ড। তখন যে আমাদের গ্রুপগুলো ছিল, ছোট ছোট গ্রুপগুলা, এই গ্রুপগুলো থেকে যে আমি শিখেছি যে গ্রুপ করে পড়াশোনা করলে অনেক আসলে হেল্প হয়। যে একজনের কাছে শোনাটা, তারপরে হচ্ছে কি ওটা যদি আমি লিখি, তারপরে এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। ফর মি, আই এম টকিং অ্যাবাউট মি অ্যাকচুয়ালি। অন্যকে কিভাবে পড়াশোনা করে আমি জানি না, কিন্তু আমি দেখেছি যে গ্রুপ করে পড়লে সেটা অনেকাংশে হেল্প করে যে আপনার মেমোরাইজেশনটা ভালো হবে। এবং আপনি পরীক্ষা হলে আমাদের তো শুধু লিখিত পরীক্ষা না, আমাদের তো ভাইবাও ছিল, অনেক কঠিন ভাইবা। ভাইবাতেও আমাদের ওভাবে আমাদের অনেক হেল্প হয়েছে যে আমি যার সাথে স্টাডি পার্টনার হিসাবে যাকে নিচ্ছি, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ওর সাথে যেভাবে আমি জিনিসটা এক্সপ্লেন করছি, আমি টিচারের কাছে ওভাবে এক্সপ্লেন করতে পারছি। সো ইট হেল্প মি আ লট। তারপরে যদি আমি চলে আসি যে এই আমার কর্মজীবন যেটা, সেটাতে আমি শিখেছি যে আপনি যদি অনেস্ট থাকেন, আপনাকে এই অনেস্টি থেকে সরানোটা অনেক কঠিন। হ্যাঁ,
এবং এমনও ছিল যে আমি একজন ডিসঅনেস্ট পারসনের সাথে কাজ করতে চাই না দেখে আমি বাংলাদেশের একটা হসপিটাল থেকে চাকরি ছেড়ে বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এটা অনেকে জানে। সো ডিসঅনেস্টি আই ডোন্ট প্রেফার। হ্যাঁ, আমার পরে কি হবে, আমি কিভাবে কি ইনকাম করব, কিভাবে আমার এটা খুবই সংসার। একটা সাহসী কাজ ছিল। চাকরি সহসা কেউ আসলে ছাড়তে চায় না, কিন্তু অসততা চোখের সামনে দেখেও আমরা অনেকে চাকরি খোয়ানোর জন্য চাকরির খাতিরে সহ্য করে যাই বা দেখেও না দেখার ভান করি, বাট ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে আপনি মানে অসততাকে কোনোভাবেই গ্রহণ করেননি, রাদার আপনি ছেড়ে দিয়ে যে আমি প্রিটি শিওর যে আপনার কোনো বাধা এসেছিল ওইটার এগেনস্টে যাওয়াতে, যে কারণে আপনি যেহেতু এগেনস্টে যেতে পারেননি এবং আপনি ওইটাকে মানে অ্যালাউ করছেন না, সেই হিসাবে দূরে সরে আসাটাই ভালো। না, এক্স্যাক্টলি। এবং আমাকে ওই হসপিটাল থেকে বলা হয়েছিল, জিনিসটা আসলে খুবই ট্যাকি, খুবই ফালতু একটা কাজ। মানে এটা অনেকেই হয়তো করে ফেলবে যে না, আমি আমার চাকরি নষ্ট করতে চাই না। এটা কোনো ব্যাপার না, একজনকে সরি বলা। এবং আমাকে বলা হয়েছিল যে তুমি যদি ওই ম্যাডামকে পা ধরে সরি বলো, কেউ দেখবে না, তুমি একটা বন্ধ রুমে সরি বলবা এবং তোমাকে আমরা আবার কাজে নিয়ে নিব। এন্ড আই সেড নো। আমি এটা করাটা আমার জন্য কোনো ব্যাপার ছিল না, কেউ আমাকে দেখতো না, কিছু না। কিন্তু এই যে মনের ভিতরে যে একজন গাইনি শিক্ষিকা, যাকে আমরা এত শ্রদ্ধা করি, যার হাত দিয়ে এত বাচ্চা পৃথিবীতে আসে, হ্যাঁ, তাকে যখন আমি বের করেছি যে শি ইজ নট অনেস্ট, তখন আমি তার সাথে কাজ করা ছেড়ে দিয়েছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি গাইনি সাবজেক্টটাই কাজ করা ছেড়ে দিয়েছি। আমি গাইনিতে বিএসএমএমইউ থেকে 1.5 বছর অনারি করেছিলাম প্রফেসর, একজন ম্যাডামের, নামকরা একজন ম্যাডামের আন্ডারে। এবং তখনও আমি অনেক এনজয় করেছি আমার গাইনি ডিউটি। আমি রাতভর ডিউটি করেছি এবং আপুদেরকে বলেছি যে আপনারা যদি নাইট ডিউটি এক্সচেঞ্জ করতে চান, আপনারা আমার সাথে এক্সচেঞ্জ করতে পারেন। আমার খুবই ভালো লাগতো নাইটে ডিউটি করা। এক হাত মানে একা সব কেসগুলো হ্যান্ডেল করা। আমি 80টার বেশি নরমাল ডেলিভারি করাইছি আমাদের বিএসএমএমইউতে। সো আমি ওই ক্যারিয়ারই ছেড়ে দিয়েছি। এই গাইনি, এই যে আমি ম্যাডামের কথা মানে আমি নাম মেনশন করব না, কিন্তু উনার যে এরকম মানে কি বলবো, উনার যে এরকম অন্য একটা চেহারা আমি দেখেছি এবং যেটা আমি সাপোর্ট করতে পারিনি, তার জন্য আমি ওই হসপিটাল তো ছেড়েইছি, আমি আমার গাইনি ক্যারিয়ারও ছেড়ে দিয়েছি। এবং তখন ইনস্ট্যান্ট যে আমাকে আসলে হেল্প করেছে, আসলে আল্লাহ যখন আপনি চাবেন যে আপনি অনেস্টলি কোনো কাজ করছেন, আল্লাহ কিন্তু আপনাকে সেভাবে সাহায্য করবে। ডিসঅনেস্টি আসলে কিভাবে এক্সিস্ট করে আসলে দুনিয়াতে সবার সাথে আমি আসলে জানি না। আমি অনেস্টলি সব কাজ করার চেষ্টা করেছি। এবং তখন আমাকে স্কয়ার হসপিটালের ম্যাডাম ছিলেন শারমিনা আলাউদ্দিন ম্যাডাম, উনাকে আমি সবসময় আমার 100% দিয়ে রেসপেক্ট করব। উনি অনেক রাগী ছিলেন, উনি সবসময় অনেককে বকাবকি করতেন, কিন্তু উনার যে আরেকটা সাইড ছিল যে তুমি অনেস্ট, তোমাকে আমি সাপোর্ট করব, দরকার লাগলে তুমি ভুল করেছো, তোমাকে আমি বকা দেব, কিন্তু তুমি অনেস্ট, তোমাকে আমি সাপোর্ট করবো। ম্যাডামের এই অন্যদিকে চেহারাটা অনেকে দেখতো না, এখনো অনেকে ম্যাডামকে মনে করে খুবই বদরাগী, কিন্তু হ্যাঁ, উনি যে এরকম রাগ, ওনার সেই রকম সাপোর্ট আমার সারা জীবন আমার মনে থাকবে। উনি আমাকে বলেছে তুমি এই 6টা চ্যাপ্টার অপথলমোলজি তুমি পড়ো। আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছে, আমি 1 সপ্তাহ পাগলের মতো অপথলমোলজি পড়েছি, ইন্টারভিউ দিয়েছি, 5 জনের সাথে কম্পিট করেছি স্কয়ার হসপিটালে ঢোকার জন্য, and I was the second person was chosen. So এটা একটা আমার জীবনের একটা চেঞ্জ ছিল তখনকার সময় ক্যারিয়ারে, যে আমি শিখেছি যে অনেস্টি দিয়ে আমি থাকতে পারবো, আমি সার্ভাইভ করতে পারবো। হ্যাঁ, এবং এটা আমার মনে হচ্ছে যে আমি একটা না একটা সময় যখন আল্লাহর কাছে যাব, আমি এটা বলতে পারবো যে আমি অনেস্ট ছিলাম। আমি অনেককে সাপোর্ট করি নাই, কারণ তারা এমআরডিএনসি করে, ভয়ঙ্করভাবে এমআরডিএনসি করে বেড়াচ্ছে। আমি দেখে অবাক হয়ে যেতাম যে আল্লাহ, এই আপুটাকে আমি চিনি, এত রেসপেক্ট করি, উনি এভাবে 10,000 টাকার জন্য এত ইজিলি এমআর করে ফেলতেছে, এত ইজিলি ডিএনসি করছে, এবং আমি এমআরডিএনসি কোর্সই করি নাই, কারণ এই জিনিসটা আমার ভালো লাগতো না। একটা বাচ্চাকে আমি মেরে ফেলবো, আমি আসলে এটা চিন্তা করতে পারি না।
সো আমি ওই কোর্সটাই কখনো করিনি না, এবং খুবই আমার খুবই ২ জন বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে এবং তারা আমার সাথে কথা বলে না। কেন আমি এমআর এর জন্য ওদেরকে কোনো অ্যাড্রেস দেইনি। না, এটা খুবই আমার মতে, আমার পার্সোনাল অপিনিয়ন, এটা খুবই একটা মহৎ উদ্যোগ ছিল এটা না করা। না করতে পারাটাই আসলে ভালো। আমিও বলব যে আ আমাদের সব ডক্টররাও যদি এই জিনিসটা থেকে, হ্যাঁ, কিছু লাইফ থ্রেটনিং কেস, এক্সেপ্ট সাম লাইফ থ্রেটনিং কেস, এটা থেকে ট্রু। দূরে থাকাটাই ভালো। আমরা আমাদের এই আড্ডার একদম শেষে চলে এসেছি। আমরা অনেক কিছু জানলাম। আশা করি ভালো লেগেছে। শেষমেশ আমাদের আদার বন্ধুদের জন্য, যারা হয়তো ভবিষ্যতে শুনবে, ভবিষ্যতে এটা দেখবে, তাদের জন্য কিছু বলার যদি থাকে? বন্ধুদের অ্যাডভাইস বলবো না, এনিথিং লাইক ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং ফর ইওর ফ্রেন্ডস। ফর মাই ফ্রেন্ডস যারা আসলে আমার বন্ধু, যারা সিনিয়র বন্ধু, যারা বয়সী বন্ধু, যারা জুনিয়র বন্ধু, তারা সবসময় হয়তো আমাকে দেখবে আমি খুবই চঞ্চল, খুবই উচ্ছল্য একটা মেয়ে। কিন্তু হচ্ছে গিয়ে আমার খুবই আমার আসলে একটা লাইফের একটা ডেস্টিনি একটা অন্যরকম। আমি কারো সাথে কাউকে যদি আমি হেল্প করি, আমার মোর দ্যান 100% দিয়ে হেল্প করি। কেউ যদি আমার সাথে আমি যদি বের করি, আমার যদি লাইফে এরকম মনে হয় যে সে আমাকে ইউজ করছে বা সে আমার সাথে ভুল ধারণা করছে, আমাকে ভুলভাবে কারো সামনে রিপ্রেজেন্ট করছে, আমি আস্তে করে এখন তার সামনে থেকে চলে আসি। আগে জিনিসটা অন্যরকম ছিল। আগে আমি কোয়ারি করতাম। কেন এরকম হচ্ছে? কেন এরকম করতেছিস? কেন এরকম বললি আমার সম্পর্কে? হ্যাঁ, এখন আমি সেটা বলি না। কারণ we are matured enough. আমাদের আসলে সবার বুঝা উচিত যে আমরা কোথায় ভুল এবং আমরা কোথায় ঠিক। আমরা এটা জানি, জেনেও অনেকে ওই জিনিসটা মানি না। ওই জিনিসটা নিয়েই আমরা চলতে থাকি যে আমি জানি আমি সত্যি, সুতরাং আমি এটাই চলবো। কিন্তু there should be another way to see. সো আমি আশা করব যে যারা বন্ধু-বান্ধব আছেন তারা সবসময় নিজেরা ভালো থাকবেন, অন্য সবাইকে ভালো রাখবেন। একটু সৎভাবে চললে কোনো অসুবিধা নাই জীবনে। এটা আপনার পরবর্তী লাইফে, আফটার লাইফ আপনাকে হেল্প করবে। আর যখন কাউকে হেল্প করবেন তাকে মোর দ্যান 100% দিয়ে হেল্প করা উচিত। এর এগেইনস্ট এ আপনি কি পাচ্ছেন, কি পাচ্ছেন না, এটা আসলে ক্যালকুলেট করা উচিত না। খুব ভালো লাগলো তানিয়া, আজকে আজকে গল্প করে। আম, অনেক 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 জিনিস জানলাম, অনেক মজার অভিজ্ঞতার কথা শুনলাম। হুম, স্কুল লাইফের অনেক মজার অভিজ্ঞতার কথা শুনলাম। কর্মক্ষেত্রে অনেক কিছু শুনলাম, অনেক কিছু অনেক জানলাম। আপনার লাইফের এক্সপিরিয়েন্স জানলাম বন্ধুদের নিয়ে, এবং বন্ধুদের আসলে আসলে বন্ধু বন্ধু লাইফে বন্ধু লাগে। হ্যাঁ, হুম, লাইফে বন্ধু অবশ্যই, লাইফে বন্ধু লাগবে। বন্ধুদের কিছু বন্ধুর ভুলগুলো ক্ষমা সুন্দর চোখে আমরা দেখব। হুম। তারপরও এভাবেই লাইফ। তো যাই হোক, তানিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে। গল্প নিয়ে আবার আমরা কোনো এক সময় গ্যাঞ্জাম করব। আর আবারও শ্রোতাদের জন্য এবং যারা দেখছেন তাদের জন্য, যারা হয়তো মিস করেছেন, আসলে তানিয়া হচ্ছে আমার ওয়াইফ। যেহেতু আজকে প্রথম, আমি এই জন্য সেই সুযোগটা নিলাম। অনেক আমি কিছু হচ্ছি ফ্রিলি বলা যাবে। আমি হচ্ছে অনেক জায়গায় হাসিবের গিনি পিগ। সো আই লাভ টু ডু দ্যাট। কারণ হচ্ছে আমরা খুব ভালো বন্ধু। আহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আম, দেখা হবে তানিয়া আবার। শুভরাত্রি। আহ, শুভরাত্রি। খোদা হাফেজ। আহ, খোদা হাফেজ। যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আম, আবার আমরা দেখা হবে আগামী 9 তারিখ, ক্যানাডা টাইম, 9 তারিখ শুক্রবার, রাত 9টায় আমাদের আরেক বন্ধু ফয়সাল মাহমুদের সাথে গল্প হবে। ওর সাথে আবার আড্ডা হবে, ওর মজার গল্পগুলো শুনবো। টিল দেন, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড স্টে টিউনড।